দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিএল ফার্মাসিউটিক্যালস নিবেদিত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ গাইডের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমানা তামান্না। আজকের আয়োজনে আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ নিয়ে। উচ্চ রক্তচাপ ও হৃদরোগ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে আছেন ডাক্তার এস.এম. শহীদুল হক। তিনি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া। ডাক্তার এস.এম. শহীদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ ডক্টর তামান্না। জি স্যার, উচ্চ রক্তচাপ এখন সবচেয়ে খুব কমন একটি রোগ এবং আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরে ডায়াবেটিসের পাশাপাশি আমরা যদি আর অন্য কোনো রোগকে খুঁজি সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। প্রথমেই জানতে চাই আসলে উচ্চ রক্তচাপ মানে কি, এটা আসলে কতটুকু হলে আমরা বলছি উচ্চ রক্তচাপ? অনেকেই কিন্তু প্রেশার নিজেরা মাপছেন, তাদের একটা জিজ্ঞাসা থাকে আমার প্রেশার কত হলে আমি বলবো উচ্চ রক্তচাপ। বিষয়টা নিয়ে যদি শুরু। ধন্যবাদ ডক্টর তামান্না। উচ্চ রক্তচাপ যদি আমরা একটা স্ট্যাটিস্টিক দিই, পরিসংখ্যান, বাংলাদেশের পরিসংখ্যান, 100 জনের মধ্যে 20 থেকে 25 জন লোকের ব্লাড প্রেশার অথবা উচ্চ রক্তচাপ, কেউ বলে হাই ব্লাড প্রেশার। সাধারণত 20 থেকে 20 বছরের উপরে যাদের বয়স তাদের এইরকম রক্তচাপ দেখা যায়। এবং সাধারণত দেখা গেছে যাদের ফ্যামিলিতে হাইপারটেনশন আছে, যাদের বাবা মার উচ্চ রক্তচাপ আছে, যাদের হার্ট ডিজিজ আছে বাবা মার, তাদের ক্ষেত্রে, এবং যাদের ওবেসিটি, যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের সম্ভাবনাটা খুব বেশি থাকে। এবং এর কারণ কি? এর কারণ কিন্তু 95% ব্যক্তি জানে না যে কি কারণে উচ্চ রক্তচাপ হচ্ছে। কিন্তু 5% ক্ষেত্রে বা 5% ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কতগুলি কারণ আছে। যেমন কিডনির কারণ, অ্যাকিউট ইনফেকশনস, ক্রনিক ইনফেকশনস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনাল আর্টারি স্টেনোসিস, এন্ডোক্রাইন হরমোনাল কতগুলি প্রবলেম থাকে, যেমন থাইরয়েডের হরমোনাল যদি প্রবলেম থাকে, হাইপোথাইরয়েড অথবা হাইপারথাইরয়েডস, তাদের ক্ষেত্রে এরকম পাওয়া যেতে পারে। হার্টের কতগুলি রোগ থাকে, যেমন জন্মগতভাবে ককটেশন অফ দ্য আউটা একটা ডিজিজ আছে, সেই ক্ষেত্রে এই সকল হচ্ছে সেকেন্ডারি কারণ। কিন্তু প্রাইমারি কজ যেগুলো আছে 95% ক্ষেত্রেই কিন্তু আমরা কারণ জানতে পারি না। তবে দেখা গেছে কতগুলি ডায়েট এবং লাইফস্টাইল, যাদের ওবেজ, যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, যারা এক্সারসাইজ করে না, যারা ধূমপান করে, যারা বেশি লবণ খায়, অনেক যারা মদ্যপায় খুব বেশি, তাদের ক্ষেত্রে এই প্রবণতা খুব বেশি পাওয়া যায়। জি, তার মানে আসলে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে এই উচ্চ রক্তচাপ হওয়ার ক্ষেত্রে। স্যার, যেহেতু আমাদের হৃদরোগ একটি আমাদের আজকের বিষয়, একটু জানতে চাই আসলে উচ্চ রক্তচাপের সাথে হৃদরোগের কি সংযোগ রয়েছে কিনা কোনো, আর থাকলেও আসলে কি কি ধরনের হৃদরোগ হতে পারে? ধন্যবাদ। উচ্চ রক্তচাপ যখন থাকে তখন যে কোনো মানুষের যখন ব্লাড প্রেশার দীর্ঘদিন থেকে থাকে, এটা কিন্তু সাইলেন্ট কিলার বলি আমরা, সাইলেন্ট কিলার। অনেক 50% ক্ষেত্রেই জনগণ জানে না বা মানুষ জানে না যে তার ব্লাড প্রেশার আছে। 50% ক্ষেত্রে অন্য রোগ যখন ডায়াগনোসিস করতে যায় অথবা ডক্টরের সর্বর্ণ হয় তখন দেখা যায় তার এই ব্লাড প্রেশারটা ধরা পড়ে। এবং যাদের এরকম দীর্ঘদিন ব্লাড প্রেশার থাকে তখন হার্টের উপর একটা লোড পড়ে, এবং স্পেশালি হার্টের রক্তনালী এবং হার্টের মাংসপেশির উপর লোড পড়ে। তখন ধীরে ধীরে হার্টের যে মাংসপেশিগুলো আছে সেগুলো ধীরে ধীরে মোটা হয়ে যায়। আমরা যেমন এক্সারসাইজ করি তখন যেমন হাতের এবং পায়ের মাংসপেশিগুলো মোটা হয়ে যায়, তখন হার্টের যে প্রেশার থাকে এই প্রেশারের কারণে হার্টের মাংসপেশিগুলো মোটা হয়ে যায়, ঠিক হয়ে যায়, যেটাকে আমরা বলি হাইপারট্রফি। তাহলে একটা হাইপারটেনসিভ হার্ট ডিজিজ আমরা বলি, যে হার্টের রক্তনালীর প্রেশার পড়ে এবং হার্টের মাংসপেশির উপর প্রেশার পড়ে, যার কারণে হার্টের মাংসপেশিগুলো ঠিক হয়ে যায়। এটা একটা কারণ। নাম্বার 2, এই হাইপারটেনশনের কারণে হার্টের যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীর উপর এবং শরীরের বিভিন্ন রক্তনালীর উপর চাপ পড়ে। এই চাপের কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা আছে শরীরের মধ্যে, হার্টের ভিতরে ধীরে ধীরে চর্বি পড়ে পড়ে ব্লক হয়ে যায়। ওই প্রেশারের কারণে ওখানে অনেক ক্ষতের সৃষ্টি হয়, তখন অনেক সময় আরও বেশি বেশি কোলেস্ট্রল জমা হয়, প্লাটলেট জমা হয়, হার্টের রক্তনালী ব্লক হয়ে যায়। তাহলে একটা আমরা পেলাম যে উচ্চ রক্তচাপের কারণে হার্টের মাংসপেশিগুলো মোটা হচ্ছে, যেটাকে আমরা বলছি কনসেন্ট্রিক হাইপারট্রফি অফ হার্ট ডিজিজ, নাম্বার 1। নাম্বার 2, রক্তনালীর ব্লক হচ্ছে ধীরে ধীরে, এবং যেটাকে আমরা বলি আজকের বিশ্বের 1 নম্বর কারণ, যেটাকে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজের যে 1 নম্বর কারণ, মৃত্যুর কারণ হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোটিক রিলেটেড করোনারি আর্টারি ব্লক হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে। তাহলে হার্ট অ্যাটাক হচ্ছে দীর্ঘদিন যখন এইরকম হাইপারটেনশন থাকে তখন হার্টের যে মাংসপেশিগুলো মোটা হয়ে গেল ধীরে ধীরে একবার থিন হতে থাকে, পাতলা হতে থাকে, ওই হার্টের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। তখন আমরা বলি যে মায়োকার্ডিয়াল ডিজিজ হয়ে এটা কার্ডিওমায়োপ্যাথিতে রূপান্তরিত হয় এবং হার্ট ফেলিওর হয়। এই যে 3টা কারণ, এই 3টা যে কমপ্লিকেশন হার্টের, একটা হচ্ছে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, কনসেন্ট্রিক হাইপারট্রফি মোটা হয়ে যাওয়া, পরবর্তীতে হার্টের রক্তনালী ব্লক হয়ে যাওয়া, এবং তৃতীয়ত হার্ট ফেলিওর। এই 3টা ডিজিজ খুবই মারাত্মক হার্টের, এবং কিছু কিছু ক্ষেত্রে সাডেন ডেথ হয়, সেটা আমরা বলি অ্যারিথমিয়া, অর্থাৎ সাডেন হার্টের ইরেগুলারিটিস হয়ে হার্টের অ্যারিথমিয়া হয়ে সাডেন ডেথও হতে পারে। দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ হাইপারটেনশন
in completed heart disease. জি, তার মানে বিভিন্ন হৃদরোগ হতে পারে আসলে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং তাদের বিষয়টা মাথায় রাখা দরকার। যেহেতু আমি একজন উচ্চ রক্তচাপের রোগী, আমাকে হার্টের প্রতিও নজর দেওয়া জরুরি। সেই ক্ষেত্রে যেহেতু আমি এই প্রশ্নটি আসলে জানতেই চাচ্ছিলাম, এই উচ্চ রক্তচাপ যারা কন্ট্রোলে রাখছেন মেডিসিন খেয়ে বা ঔষধ খেয়ে, আসলে কন্ট্রোলে থাকলেও কি তার হৃদরোগ হতে পারে কিনা, এই প্রশ্নটা কিন্তু অনেকেরই আসে যে আমি ওষুধ খাচ্ছি, আমার তো প্রেশার ঠিক আছে, আমার কি হৃদরোগের ঝুঁকি রয়েছে কিনা। এটা খুব সুন্দর একটা কোশ্চেন। অনেক অনুসন্ধানে দেখা গেছে যে আপনি যদি 10 মিলিমিটার ব্লাড প্রেশার বাড়ে কোনো পেশেন্টের, তাহলে তার হৃদরোগের ঝুঁকি ডবল হয়ে যায়, ডবল। এবং 2 মিলিমিটার যদি আপনি সিস্টোলিক ব্লাড প্রেশার কমাতে পারেন, তাহলে 10% হৃদরোগের মর্টালিটিকে কমাতে পারেন। এবং একটা জরিপে দেখা গেছে যে এই হাইপারটেনশনের কারণে যে কথাগুলো বললাম, যে জটিলতাগুলো বললাম, হার্ট অ্যাটাক, হার্ট ফেলোর, ব্রেন স্ট্রোক এবং কিডনি ডিজিজ, 50% ক্ষেত্রে দেখা গেছে যে এই সকল অসুখের প্রধান কারণ হচ্ছে এই উচ্চ রক্তচাপ। আপনি যদি এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনি এই ঝুঁকিটা 50% ঝুঁকি আপনি কমাতে পারেন। একটা কিডনি রুগী যদি আসে কিডনি ফেলোর, তার দেখবেন যে উচ্চ রক্তচাপের ইতিহাস তার আছে, 40% ক্ষেত্রে তার উচ্চ রক্তচাপ ছিল। হার্ট অ্যাটাক, তার 50% তার উচ্চ রক্তচাপ ছিল। সেই ক্ষেত্রে আপনি যদি রুগীদেরকে আমরা বুঝাইতে পারি, ইফ ইউ কন্ট্রোল দির ব্লাড প্রেশার উইদিন নর্মাল রেঞ্জ, নর্মালের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনার 50% আপনার ঝুঁকিটা মুক্ত থাকতে পারেন সব ক্ষেত্রেই। আপনি স্ট্রোকের কথা বলেন, ব্রেন স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেলোর। সো রুগীদেরকে এটাই বুঝাইতে হবে যে আপনি যদি কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনার এই 3টা জিনিস, যেটা কার্ডিওভাস্কুলার ডিজিজ, আইদার স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক, এটা আপনি 50% কমাতে পারেন। এবং সমস্ত বিশ্বে একই স্ট্যাটিস্টিক্স। এই জন্যই আমাদের উচ্চ রক্তচাপের চিকিৎসা করতে হবে এবং ওষুধ এবং ডায়েট এবং লাইফস্টাইলের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে উইদিন নর্মাল রেঞ্জ। এখানে একটা কথা বলে রাখি যে অনেকে বলে যে কত হলে নর্মাল। আমাদের আগে ছিল যে বয়সের সাথে সাথে প্রেশারের লেভেলটাও বেড়ে যায়, তা নয়। আমরা বলি যে যদি কারো ব্লাড প্রেশার 130 বা 80 থাকে, সেটা হচ্ছে নর্মাল। 130, 80, দিস ইজ নর্মাল। 140, 90-র উপরে হলে ব্লাড প্রেশার, এটাকে আমরা বলবো ব্লাড প্রেশার। যদি ভালোভাবে কোনো একজন রেজিস্টার চিকিৎসক তার ব্লাড প্রেশার মাপে এবং নিয়মনে যদি ব্লাড প্রেশার মাপে এবং তার ব্লাড প্রেশার যদি আমরা 140 বা 90-এর উপরে পাই, তাহলে আমরা বলবো যে তার ব্লাড প্রেশার আছে। আর আমাদের টার্গেট লেভেল হচ্ছে আমাদের 130/80-র নিচে রাখা। এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আপনারা ব্লাড প্রেশারের ওষুধ খাবেন, তার সঙ্গে সঙ্গে খাদ্য নিয়ন্ত্রণ করবেন, লাইফস্টাইলকে চেঞ্জ করবেন এবং ব্লাড প্রেশারটাকে 130/80-র মধ্যে রাখবেন। যদি কখনো কন্ট্রোল না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা নেবেন। জি, সেক্ষেত্রে যেটা বলছিলেন স্যার, যে এই লিমিটের বেশি হলেই আমরা এটাকে হাইপারটেনশন বলছি। যাদের প্রেশার বাড়ছে, হয়তো ঘরে বুঝতে পারছেন না বা বিভিন্ন সিমটম হচ্ছে, উনি হয়তো অতটা গুরুত্ব দিচ্ছেন না, সেই জন্যই জানা আসলে কি কি ধরনের লক্ষণ হতে পারে যদি একজন মানুষের প্রেশারটা বাড়ে। হ্যাঁ, উচ্চ রক্তচাপের আমরা আগে বলতাম যে সাইলেন্ট, অর্থাৎ কোনো সিমটম তৈরি করে না বা উপসর্গ হয় না। কিন্তু এখন বলা হচ্ছে যে অনেক রুগীরাই, আমরা দেখছি নিজেদেরও ক্ষেত্রেও আমরা এটা পরীক্ষা করে দেখেছি, বই পুস্তকে বলছে যে ইনিশিয়ালি প্রথম দিকে অল্প ব্লাড প্রেশার বাড়লে অনেকে বুঝতে পারে, বিশেষ করে মাথার পেছনের দিকে একটু ব্যথা হয়, ঘাড় ঝিমঝিম ঘরে, ঘাড় ব্যথা হতে পারে, বমি বমি ভাব লাগে এবং হাঁটতে গেলে একটু টলমল করে। এবং চিকিৎসকের কাছে যাওয়ার অনেক সময় বাসায় তারা ব্লাড প্রেশার মাপে এবং তখন আমরা বলি যে আপনি চিকিৎসকের পরামর্শ নেন অথবা আমাদের কাছে আসেন। এবং সত্যিকার অর্থেই দেখা গেছে ব্লাড প্রেশার মেপে তার ব্লাড প্রেশার বেশি। তাহলে সিমটমলেস আমরা বলবো না, উপসর্গ ডেফিনেটলি মাইনর কিছু উপসর্গ প্রথম দিকে যখন অল্প ব্লাড প্রেশার সেটা থাকতে পারে। আরেকটা হতে পারে যে ব্লাড প্রেশার বেশির কারণে অনেক সময় জটিলতা নিয়ে আসতে পারে, আইদার ব্রেন স্ট্রোক, কোনো সাইড অবশ, মুখ বাঁকা অথবা কিডনির সমস্যার জনিত কারণে আসতে পারে অথবা বুকের ব্যথা নিয়ে আসতে পারে। এগুলি সিমটম নিয়ে আসতে পারে। কিন্তু অ্যাসিমটমেটিকের ক্ষেত্রেও মাইল্ড সিমটম যেগুলো হয় সেগুলো এরকম মাথা ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, বমি ভাব লাগতে পারে, হাঁটতে গেলে টলমল করতে পারে। এই সকল সিমটম হলেই তার শরণাপন্ন হওয়া উচিত একজন চিকিৎসকের। আদৌ এটা প্রেশারজনিত কারণে না অন্য কোনো কারণে হচ্ছে। কেউ যদি হুট করে হাইপার প্রেশার বেড়ে যায় কি করবে? এরকম কোশ্চেন কিন্তু আমরা সচরাচর রোগীদের কাছ থেকে পাই। আইদার আমাদের পেশেন্ট যাদেরকে প্রেশার ওষুধ খাচ্ছে, বাসায় হঠাৎ করে বললো যে হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গেল, স্যার এখন এই মুহূর্তে কী করব। অনেকে রোগী বলে স্যার আমরা 2-3 বালতি পানি ঢাললাম, কিন্তু পানি ঢালাটা কিন্তু কোনো চিকিৎসা নাই, কোনো বই পুস্তকেও নাই। অনেকে বলে তেঁতুলের রস, এই দুটো কমন প্রবলেম, এই কমন যে জিজ্ঞাসা রোগীদের যে আমরা তেঁতুলের রস খাইয়ে নিয়ে আসলাম অথবা পানি ঢাললাম, এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক কোনো যুক্তি নাই, কাজে এটা দেওয়ারও দরকার নাই, প্রয়োজন নাই। তাহলে কি করা উচিত? তাহলে সত্যিকার অর্থে এখন আগে বলি আমরা যে আপনারা
বাসাতে ব্লাড প্রেশার মাপতে পারেন অটোমেটিক ব্লাড প্রেশার মেশিন দিয়ে, কারণ দরকার আছে। বিশেষ করে করোনা পিরিয়ডে আমাদের তো রুগীদেরকে আমরা আসতে নিষেধ করেছি, শুধুমাত্র ব্লাড প্রেশারের কারণে একটা হসপিটালে আবার করোনা হবে এই জন্য আমরা নিষেধ করেছি, এবং তোমরা ওভার টেলিফোনে তোমরা চিকিৎসা নাও। এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে যদি সত্যিকার অর্থে ব্লাড প্রেশার খুব বেশি বেড়ে যায়, উনি যদি আগের থেকে ব্লাড প্রেশারের ওষুধ খান, তাহলে বলবো যে একটা ডোজটাকে বাড়ায় দেওয়া রাত্রিবেলায়। অথবা তোমার কী সিমটম হচ্ছে, তোমার কি মাথা ঘুরছে, তোমার কি মাথা ব্যথা হচ্ছে, তাহলে ওষুধটাকে একটু বাড়িয়ে দেওয়া, এবং সাথে সাথে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট সিম্পল, একটা প্যারাসিটামল খেয়ে নিতে পারে, একটা ঘুমের ওষুধ খেয়ে নিতে পারে, একটা মাথা ব্যথার জন্য একটা স্টিমিডিল জাতীয় ওষুধ খেয়ে নিতে পারে, পরবর্তীতে সে ডক্টরের শরণাপন্ন হলো। এটা হচ্ছে বাসায় যদি হঠাৎ করে হুট করে কারো ব্লাড প্রেশার বেড়ে যায়, হঠাৎ করে 2-3টা ওষুধ একসঙ্গে খাওয়ার দরকার নেই। খাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে ব্লাড প্রেশারটা খুব বেশি ফল করে গিয়েছে। এই জন্য তাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যে ডাক্তারের চিকিৎসাধীন উনি আছেন, অথবা ইমিডিয়েটলি ওই রাত্রে হঠাৎ করে কোনো ওষুধপত্র না খেয়ে এই সিমটোম্যাটিক কিছু ট্রিটমেন্ট নেবে, পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন হবে। এটাই হবে তার জন্য বেস্ট অ্যাডভাইস। তবে যদি কোনো জটিলতা হয়, একটা সাইড অবশ হয়ে গেল, চোখ বাঁকা হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, ঠোঁট বাঁকা হয়ে গেল এবং পুরো প্যারালাইসিস হয়ে গেল, অজ্ঞান হল, সেক্ষেত্রে ইমিডিয়েটলি হসপিটালে তাদেরকে নিতে হবে। স্যার, যারা আসলে উচ্চ রক্তচাপে ভুগছেন, আপনি প্রথমে বলেছিলেন যে লাইফস্টাইলটা মডিফাই করতে হবে, একটু যদি সেই বিষয়টা নিয়ে বলেন। উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তাদের খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলটা কেমন হওয়া জরুরি? এখানে দুইটা জিনিস দেখি আমরা, যে ডায়াবেটিসের সাথে কিন্তু হাইপারটেনশনের খুব যোগসূত্র। 50% ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টে হাইপারটেনশন থাকে। এই জন্য আমাদের কতগুলো জিনিস আমাদের কন্ট্রোল করতে হবে। কী কী কন্ট্রোল করতে হবে? যে যদি তার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। 2 নাম্বার, কেউ যদি স্মোক করে, স্মোকিং এবং যে কোনো তামাক জাতীয় পদার্থ তাকে নিষেধ করতে হবে, এটা টোটালি বন্ধ করতে হবে। কারণ ধূমপান একটা শত্রু ব্লাড প্রেশারের সাথে একটা ডাইরেক্ট সম্পর্ক। এবং খাদ্য অভ্যাসের পরিবর্তন, আমরা বলি যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কম খাওয়া। লবণ একটা শত্রু, আমরা 3 থেকে 4 গ্রামের বেশি কখনোই লবণ খাবো না। এবং আমরা যেটা বলি স্বাভাবিক লবণ, সেটাও পরীক্ষা নিরীক্ষা গবেষণায় দেখা গেছে সেটাও প্রায় 3 থেকে 4 গুণ লবণ আমরা বেশি খাচ্ছি। তাহলে সল্ট জাতীয় যে কোনো খাবার বন্ধ রাখতে হবে, আমিষ জাতীয় খাবার বেশি খেতে হবে, ভেজিটেবল বেশি করে খেতে হবে, ফ্রুটস বেশি করে খেতে হবে। এবং তেলের বিষয়ে, তেলে ভাজা কেউ জিনিস খাওয়া যাবে না, ফাস্ট ফুড খাওয়া যাবে না, গরুর মাংস, খাসির মাংস, ডিমের কুসুম, কলিজা, বিশেষ করে ব্যাড কোলেস্ট্রল যেগুলো যার মধ্যে আছে সেগুলি অ্যাভয়েড করতে হবে। গুড কোলেস্ট্রল যাদের মধ্যে আছে সেগুলি খেতে হবে, মানে মাছ জাতীয় খাবার, স্পেশালি সিফিশ যদি আমরা খেতে পারি, তার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা গুড কোলেস্ট্রল থাকে। এবং যে কোনো ভেজিটেবল অয়েল খেতে হবে। আমরা এখন বলি, পরামর্শ দিচ্ছি রোগীদেরকে যে আপনারা তেল কম খান, কিন্তু একটু দামি তেল যেগুলো সানফ্লাওয়ার অয়েল খান, ফ্লেক্সিড অয়েলের কথা বলি আমরা। সয়াবিন তো মধ্যে ভেজাল আমাদের বাংলাদেশে, তো সয়াবিনটা অ্যাভয়েড করা ভালো। অলিভ অয়েল যদি পাওয়া যায়, অলিভ অয়েলটা খেতে বলি। এবং অনেক সময় আমাদের নতুন একটা রাইস ব্র্যান্ড অয়েল আছে, তবে এটার মধ্যে ভেজাল হয়েছে, খেয়াল রাখতে হবে। যে রাইস ব্র্যান্ড অয়েলের কথা আমরা বলি, এই তেলগুলো খেতে হবে। এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি আছে, যেটাকে আমরা বলি গুড কোলেস্ট্রল, এবং সেটা হৃদরোগ প্রতিরোধেও সহায়ক ভূমিকা পালন করে। জি, তার মানে আসলে লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা অনেকটাই এই রোগী যারা আছেন নিজেদের নিরাপদ রাখতে পারেন। একদমই শেষে স্যার, খুব ছোট করে যদি সবার উদ্দেশ্যে বলেন, আমরা আয়োজনের একদমই শেষে। আমি বলবো যে উচ্চ রক্তচাপ হৃদরোগ এটা একটা নন কমিউনিকেবল ডিজিজ, এবং সমস্ত পৃথিবীর টোটাল গ্লোবাল মর্টালিটির 70% মৃত্যু কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজের কারণে হচ্ছে। এবং তার মধ্যে 50% ইজ ডিউ টু কার্ডিওভাস্কুলার ডিজিজ, আইদার ব্রেন স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক। সেই জন্য একা ডক্টর বা চিকিৎসকের পক্ষে কিন্তু এটা সম্ভব নয় এই এত বড় নন কমিউনিকেবল ডিজিজটা প্রিভেন্ট করা। এই জন্য আমি বলবো যে আপনারা যারা হৃদরোগ অথবা উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিসে ভুগছেন, তারা আমাদের সরকারি লেভেলে যে সকল হসপিটাল আছে, প্রাইমারি হেলথ সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স, মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, তাদের সাথে পরামর্শ করবেন। কারণ একটা এনসিডি কর্নার আছে সমস্ত জায়গায়, সেখানে আসবেন কোনো সমস্যা হলে। এবং আমাদের যারা রাজনৈতিক কর্মী আছে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া আছে, সবাইকে সহযোগিতার মাধ্যমে আমরা ভবিষ্যতে একটা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার এবং সিওপিডি, এগুলি থেকে আমরা মুক্ত পেতে পারি। জি, অবশ্যই। আসলে সচেতনতার কোনো বিকল্প নেই, যেটা স্যার বলছিলেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার এস.এম. শহীদুল হক। আমরা আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আজকের আয়োজনে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ নিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি দর্শক, ডিবিএল ফার্মাসিউটিক্যালস নিবেদিত হেলথ গাইডের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যে কথাগুলো বললেন, এই নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আসলে সচেতনতা তৈরি করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করি সবাই অনেক সচেতন হবেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি।
ধন্যবাদ।